এটি হচ্ছে একজন বিখ্যাত ডাকাতের বাড়ি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমি রয়েছি এখন মুর্শিদাবাদে। আর আমরা রয়েছি এখন নসিপুর রাজবাড়ির সামনে। একটু হাজারদুয়ারি টাইপের দেখতে হলেও এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এটা তাদের পিঠে বেঁধে চাবুক মারতে মারতে টানানো হতো না। যার এক নাইট সেই সময় চার্জ ছিল 5,000 স্বর্ণ মুদ্রা। টিভিতে বেহুলা সিরিয়াল হয়েছিল, বেহুলা সিরিয়াল এখানে হয়েছিল, প্রেম বাই চান্স সিনেমা, দেবী চৌধুরানী, প্রফুল্ল, এক যে ছিল রাজা, অরিজিৎ সিং এর অ্যালবাম, এরকম অনেক ভালো ভালো সিনেমা সিরিয়ালের শুটিং নসিপুর রাজবাড়িতে হয়েছে। এই কুয়াটা কিন্তু কেউ যদি পড়ে যায় তাহলে ডাইরেক্ট চলে যাবে একদম ভাগীরথী নদীতে। ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং, 1776 খ্রিস্টাব্দে স্থাপিত। দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ ট্যাক্স কালেক্টর। জোর জুলুম করে খাজনা আদায় করতে বলে ইতিহাসের খাতায় দস্যু বা ডাকাত বলা হতো। এখান থেকে শুরু করো, রাজা উপাধি পাওয়া ব্রিটিশদের কাছ থেকে অনেক পরে এখান থেকে। এটাই বাড়িটির মডেল। 1886 সালে তৈরি হয়েছে। 250 গ্রাম শোলা, 250 গ্রাম কাগজ, মোট 500 গ্রাম দিয়ে টোটাল মডেলটি তৈরি করেছে এখানকার লোকাল শিল্পী যজ্ঞেশ্বর মালাকার। এবং সেই সময় আন্তর্জাতিক শিল্পকলায় প্যারিসে, দিল্লি এক্সিবিশনে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল। নিচে জারটা লক্ষ্য করুন, যাকে বলা হয় টেস্টিং জার, শত্রু ধরার জার। বিদেশ থেকে মদ আসতো, মদে বিষ বা অন্যান্য কোনো পয়জন মেশানো আছে কিনা এই জারে টেস্ট করে আগেকার রাজারাও নবাবরা খেতেন। কম থাকলে কালার চেঞ্জ হয়ে যেত, বেশি থাকলে ফেটে যেত। এখানে ছেঁড়া কোট আর একটা টুপি রয়েছে। এটা হচ্ছে ফাঁসি দেওয়ার ড্রেস। ফাঁসি ঘরটা সামনে আছে, দেখাবো। জল্লাদ যখন ফাঁসি দিতে যেত এই ড্রেস আর টুপিটা পরতো। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ ছিল সেই সময়। 3টে স্টেটের বিএলআরও অফিস ছিল এইটা। সেই সময়কার কিছু কাগজপত্র এখানে আর এখানে রাখা রয়েছে। আগেকার মৌজা বা ম্যাপ, যে ম্যাপ ধরে ট্যাক্স খাজনা আদায় করা হয়। লোহার লকার, আগেকার এটা হচ্ছে মৌজার ম্যাপ, দেখতেই পাচ্ছেন। আর লোহার লকার, আগে যেহেতু পোস্ট অফিস ছিল না, কাগজের টাকা ছিল না, সোনা রূপার মুদ্রা বর্গীদের হাত থেকে রক্ষা করার জন্য এই লকারে সুরক্ষিত রাখা হতো। হয় মাটিতে পুঁতে দেওয়া হতো, না হয় লুকিয়ে দেওয়া হতো। এখানে যাদের দিয়ে কাজটা করানো হতো তাদের মেরে ফেলা হতো যাতে বাইরে বলতে না পারে। এটা হচ্ছে আগেকার রুম হিটার। যেহেতু ইলেকট্রিক ছিল না আগে, কাঠ কয়লা দিয়ে এর দ্বারা ঘর গরম করা হতো। হাতে টানা রোলার, যারা ট্যাক্স খাজনা দিতে পারতো না বা দেবী সিংয়ের বিরুদ্ধে যারা যেত, এটা তাদের পিঠে বেঁধে চাবুক মারতে মারতে টানানো হতো। না হলে বুকের ওপর দিয়ে নিয়ে পিষে দেওয়া হতো, না হলে ওটা পিঠে বেঁধে তাদের রাস্তা তৈরি করানো হতো। এটা কি মন্দির? এটা হচ্ছে রামচন্দ্র দেবের মন্দির। এটা রামচন্দ্র। ফাঁকা জায়গাটা দেখুন, 4 কোণে লোহার 4টে পিলার রয়েছে। এটা ছিল দেবী সিংয়ের নাচমহল, যেটা এখন ভেঙে গিয়েছে, ধ্বংসস্তূপ, ফাঁকা মহল। এই লোহার 4টে পিলার হচ্ছে লাইটের। আগে যেহেতু ইলেকট্রিক ছিল না, গ্যাস লাইট দিয়ে সাজানো, বেলজিয়াম কাচ দিয়ে ঘেরা। ওপরে প্ল্যাটফর্ম, নিচে প্ল্যাটফর্ম। বিশ্বের অনেক সুন্দরী বাইজিরা এখানে নাচ করতো। লক্ষ্ণের বাইজি হীরাবাইয়ের নাম শুনেছেন, যার এক নাইট সেই সময় চার্জ ছিল 5,000 স্বর্ণ মুদ্রা, যা এখন কয়েকশো কোটি টাকার সমান। সামনে হীরাবাইয়ের ছবি আছে, দেখাবো। এই ফাঁকা জায়গাটা হচ্ছে দরবার। যারা দোষী এখান থেকে তাদের শাস্তি ঘোষণা হতো। সামনে কারাগার দেখাবো, যেখানে বন্দি করে রাখতো, ফাঁসি ঘরে ফাঁসি দিত। এবার শাস্তি কী দিত শুনুন। ছোট ছোট বাচ্চাদেরকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিত, ঘুড়ি ফাঁসিয়ে দিত, উল্টো করে টাঙিয়ে চাবুকের ঘা মারত, শিক গরম করে আমার আপনার সামনে চোখ তুলে নিত, এইভাবে শাস্তি দিত। এটা কিন্তু একটা শুটিং স্পট। বেশ কিছুদিন আগে টিভিতে বেহুলা সিরিয়াল হয়েছিল। বেহুলা সিরিয়াল এখানে হয়েছিল। প্রেম বাই চান্স সিনেমা, দেবী চৌধুরানী, প্রফুল্ল, এক যে ছিল রাজা, অরিজিৎ সিংয়ের অ্যালবাম, এরকম অনেক ভালো ভালো সিনেমা ও সিরিয়ালের শুটিং নসিপুর রাজবাড়িতে হয়েছে। এই জায়গাটায়, এই জায়গাটায় ওই বড় গেটটা দেখুন, ওটা হচ্ছে কারাগার, যেখানে একসাথে সবকে বন্দি করে রাখা হতো। পাশের ভাঙা ঘরগুলো হচ্ছে আগেকার জেলখানা। যাদের বন্দি করে রাখতো ওখান থেকে চাবুক মারতে মারতে আনা হতো। এই হচ্ছে ফাঁসি ঘর, যেখানে ফাঁসি দেওয়া হতো। চেনটা দেখুন, নিচে কুয়ো আছে। কুয়ো কিন্তু আমাদের ভাগীরথী নদীর সাথে লিঙ্ক। ওখানে ফাঁসি দেওয়া হতো, কুয়োতে পড়তো, সোজা ভাগীরথী নদীতে। কোনো পরিবারকে লাশ দেওয়া হতো না। রিসেন্ট কিছু বছর আগে ট্যুরিস্টদের একটা বাচ্চা পড়ে যাওয়ায় এখানকার প্রশাসন থেকে ওপরে স্ল্যাব দিয়ে বন্ধ করে দিয়েছে। নিচে এখনও কিন্তু কুয়ো রয়েছে। নিচেটা দেখো, এর নিচে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভাগীরথী নদীর সাথে মিল রয়েছে। এই কুয়াটা কিন্তু এখনও রয়েছে এর নিচে।
পরপর দুটো মহিলার ছবি রয়েছে, এটা নষ্ট হয়ে যায়, এটা আবার করা হয়েছে। এই হচ্ছে সেই লক্ষ্ণের বাইজি হীরাবাই, যার উচ্চতা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি, ওজন মাত্র 42 কেজি। তার পাশে হচ্ছে ব্রিটিশ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিং, যার আন্ডারে দেবী সিং ট্যাক্স কালেক্টর হয়ে এসেছিলো, তখন দেওয়ান ছিল রেজা খাঁ। তার পাশে একটা হচ্ছে দেবী সিং, এই বাড়ির রাজা। দেবী সিংয়ের নিজস্ব কোনো পুত্র সন্তান ছিল না, বংশ রক্ষা করার জন্য ভাই কীর্তিচাঁদ সিং তার সন্তানকে দত্তক নিয়েছিল। ভূপেন্দ্র নারায়ণ সিং বংশধর। এই শ্বেত পাথরের কাজগুলি দেখুন, দেওয়ালের নকশাগুলি 250-300 বছর আগেকার। এত পুরনো কাজ একমাত্র তাজমহল আর নসিপুর রাজবাড়িতেই দেখতে পাবেন। প্রতিটি অ্যাঙ্গেল সমান, জাফরি জাল বা নেট বলে। 300 বছর আগে কিন্তু আমাদের পাথর কাটা মেশিন ছিল না, ছেনি হাতুড়ি হাতের দ্বারা জয়পুরের শিল্পী দিয়ে তৈরি করা। যেসব শিল্পী দিয়ে করানো হয়েছিল, তাজমহলের মতন এখানেও তাদের হাত কেটে নেওয়া হয়েছিল যাতে বাইরে করতে না পারে। এই ধনুকের মতো পাথরের আঁচটা, এটা কিন্তু একটা পাথরের, কোনো জয়েন্ট নাই। সেই সময় যানবাহন ছিল না, হাতির পিঠে করে রাজস্থান থেকে আনা হয়েছিল। এটা একটা হিন্দু দেবদেবীর মন্দির। এখানকার প্রতিটা ঠাকুর কিন্তু সোনা রূপা অষ্টধাতু কষ্টি পাথরের, যা প্রতিদিন এখানে সকাল বিকাল নিত্য পুজো সেবা হয়। এখানকার প্রধান উৎসব ঝুলন রথ। ঝুলন রথের সময় এখানে সোনার রামসীতা আছে, সোনার রামসীতাকে সামনে ফাঁকা বেদিতে এনে সুন্দর করে সাজানো হয়। আচ্ছা, ওই যে একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে আমরা। হ্যাঁ, বাইরে ছবি আছে দেখুন, একই ছবি। বর্তমান রাজবাড়ির যিনি রাজা, যার আন্ডারে রাজবাড়ি, দেবী সিংয়ের 8তম জেনারেশন। ওনাদের পিতা ও মাতা রাজেন্দ্র নারায়ণ সিনহা, কুসুম কুমারী, এরা রিসেন্ট মারা গিয়েছেন। এনাদের সন্তান এখন রণজয় সিনহা, বর্তমান রাজবাড়ির রাজা, উনি কলকাতায় থাকেন। তার পাশেরটা হচ্ছে ব্রিটিশ পঞ্চম জর্জ, যার ছবি আগেকার মুদ্রায় দেওয়া থাকতো। বেলজিয়াম কাচের ব্যবহৃত, সেই সময়কার রাজাদের ব্যবহৃত হবে। ভেতরে কিছু মন্দির আছে, যাবে ভেতরে? চলো, জুতো খুলে দিতে হবে। না না, দুটো পড়ে যাচ্ছে। আর কষ্টি পাথরের রাধা কৃষ্ণ, এটা অষ্টধাতু, তার মধ্যে একটা ধাতু সোনা রয়েছে। আর নারায়ণ শিলা কষ্টি পাথরের। এখানকার প্রতিটা ঠাকুর কিন্তু 250-300 বছর পুরনো। এটা হচ্ছে দেবী সিংয়ের জাগ্রত ডাকাত কালী, যে কালী ঠাকুরকে দেবী সিং পানিপথ থেকে নিয়ে এসেছিল। নিজের কর্ম বা কাজে যেত এই কালী ঠাকুরের পুজো করে। মা আশীর্বাদ রূপে যতক্ষণ না একটা ফুল দিত, দেবী সিং মায়ের সামনে থেকে উঠতেন না। এই কালীকে এখানে 3টি দেবী রূপে প্রতিষ্ঠা করা আছে। সচরাচর কালী ঠাকুরের পায়ের নিচে থাকে ভোলেনাথ। এই কালী ঠাকুরের পায়ের নিচে আছে নেকড়ে বাঘ। বাঘের ওপর দাঁড়িয়ে আছে বলে নবদুর্গা জয় দুর্গা রূপে পুজো করা হয়। জীব নেই কালী ঠাকুরের, জীব নেই বলে লক্ষ্মী রূপে পুজো করা হয়। এটা কালো কষ্টি পাথরের বলে মায়ের বর্ণ কালো, তাই কালী রূপে পুজো করা হয়। এখানে এখনও যে যা মানত করে তার মনোবাসনা পূর্ণ হয়। প্রতি অমাবস্যায় যাগযজ্ঞ করে পুজো হয়। বছরে 2বার নরনারায়ণ সেবা হয়। আর ট্যুরিস্টদের দক্ষিণার ওপরেই মায়ের নিত্য পুজো সেবা, নরনারায়ণ সেবা। ব্যাস, এবার আর কিছু আমার বলার নাই। এখানে কিছু কাঠের, নিম কাঠের মূর্তি রয়েছে 250-300 বছর পুরনো ঠাকুরের, যা উপরে নাম লেখা রয়েছে। আপনারা যদি মন্দিরটা ঘুরতে চান তো ঘুরুন, যা ছবি টবি তোলার এখানে তুলে নিন, কেননা মিউজিয়ামে ছবি এলাও নেই। ওইখানে যেখান থেকে রিসিভ করা হলো, দেওয়ালে লেখা আছে উপরে যাওয়ার রাস্তা, ওখান দিয়ে চলে যাবেন। বই টই লাগবে নাকি? না, বই লাগবে না। এতক্ষণ আপনারা শুনলেন রাজা দেবী সিংয়ের কাহিনী, যিনি ছিলেন একজন কুখ্যাত ডাকাত বলা যেতে পারে। সেই সময়কার তার একটা রমরমা জমজমাট, তার একটা দবদবানি আলাদা ছিল। সেই সময়কার তিনি খাজনা আদায় করতেন। যদি না খাজনা দিত তাহলে কি যে ভয়ানক কাণ্ডটা হতো তা আপনারাই শুনলেন। তাছাড়া এই যে রাজবাড়িটা রয়েছে, চারিপাশে রয়েছে নানা ইতিহাস, নানান মানুষের প্রাণ গেছে, তারপরে নানান ঘটনা কিন্তু এই রাজবাড়ির সাথে জড়িত রয়েছে। সেই সময়কার একটি ঐতিহাসিক রাজবাড়ি বলতে পারেন। প্রায় 150-200 বছর আগেকার, 300 বছর আগেকার মূর্তি সেখানে রয়েছে, যেন একটা সেই সময়কার একটা ঐতিহ্য বলতে পারেন। তাছাড়া এই যে রাজবাড়ি আমি যে ভিডিওটা করলাম আপনারা দেখলেন, কেমন লাগলো আমাদের কমেন্ট করতে পারেন। এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সিরিজের 2 নম্বর পার্ট। প্রথম যে এপিসোডটা এসেছিল সেইটা হচ্ছে আমাদের যে ভিডিওটা করেছিলাম, যেটা ছোট নবাবকে নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে। যারা ভিডিওটা এখনও দেখেননি তারা গিয়ে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন। আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, সেকেন্ড এপিসোড।
এবারে আমাদের যে মুর্শিদাবাদে যে ঘুরে বেরিয়েছি আমরা, যে অজস্র ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেইগুলো আমরা যে এক্সপ্লোর করেছি, সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেক জায়গায় আমরা ঠকেছি, আমাদেরকে ঠকানোও হয়েছে, সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখাবো এই সিরিজের মাধ্যমে। মুর্শিদাবাদে যদি আপনারা ঘুরতে যাচ্ছেন তাহলে কি কি জিনিসগুলো আপনারা একটু সেমলে চলবেন, সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের এই মুর্শিদাবাদ সিরিজে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এবারে আমাদের পরস্পর ভিডিও আসতে চলেছে। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, তারপরে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিন। এই যে রাজবাড়ির ঘটনাটা অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও আসছে মুর্শিদাবাদে আর একটা নতুন জায়গায়, নতুন একটা স্থানে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই। টুপি পড়েছিল দাদা, আমার ভালোভাবে টুপি পরিয়ে দিয়েছে, তার জন্য আমরা এখানে থাকতাম, এখানে আমরা বসবাস করেছি। মির্জাফর সারদার সঙ্গে বিশ্বাসঘাতক করেছে, ঠিক না? শুনতে আমাদেরকে যে আপনি বিশ্বাসঘাতক, হ্যাঁ আপনি শুনুন না, চুপচাপ থাকি। মির্জাফর ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র মিলে নবাবকে হারিয়েছিল। এটা দেখবেন আমি তো বিরাট করি মির্জাফর ফ্যামিলিকে, কিন্তু সারদাকে আমি ভালোবাসি। এই ব্যক্তি মুর্শিদাবাদের এখনো নবাব বংশের নবাব হয়ে আছে।